মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। দেয়ালের গায়ে লেখা থাকতো কিছু সত্যি কথা, আর পরের দিন সেই কথার সাথে জড়িত দুটি মানুষ মৃত অবস্থায় পাওয়া যেত। অপরদিকে একটি মেয়ে যে গ্রামের সবার সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠত। কি এই রহস্য? প্রতিটি চরিত্রের মধ্যে কি মুখোশ লুকিয়ে আছে? এক অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেইন করতে চলেছি। একটা সিনও স্কিপ করবেন না, তাহলে গল্পের মজাই চলে যাবে। সিনেমার শুরুতে আমরা দেখতে পারি রাতের অন্ধকারে একটি বাচ্চা ছেলে মহালক্ষ্মী মন্দিরে আসলো। সে ভয়ে ভয়ে মন্দিরের দরজা খুলে দেবীমাকে প্রণাম করে। ব্যাস, সিন এখানেই কাট। এবার পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। গতকাল রাতে যেই ছেলেটিকে দেখা গিয়েছিল সেই ছেলেটির নাম রবি, আর তার পাশে বসে আছে তার প্রিয় বান্ধবী শৈলজা। তারা একসাথে ছবি তুলেছিল। সেই ছবি দেখে শৈলজা বলে, আরে রবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। রবি বলে, আরে আমি তো খুবই সুন্দর, কিন্তু জানো তোমাকে কেন সুন্দর লাগছে না? কারণ তোমার চোখে কাজল নেই। শৈলজা বলে, আমার কাজল শেষ হয়ে গেছে, আমি দিদাকে বলেছি কিন্তু এখনো কিনে দেয়নি। তারপর রবি তাকে কাজল দেয়। শৈলজা বলে, তুমি কোথা থেকে আনলে? রবি বলে, কালকে রাতে আমি মহালক্ষ্মী মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের ছাদের থেকে কালি নিয়ে তাতে নারকেল তেল মিশিয়েছি, আর কাজল তৈরি হয়ে গেছে। শৈল বলে, আরে বাপরে, তুমি রাতের বেলায় মহালক্ষ্মী মন্দিরে গিয়েছিলে? ভয় পাওনি? রবি বলে, হ্যাঁ, ভয় তো পেয়েছিলাম, কিন্তু ছবিতে যখন দেখলাম তোমার চোখে কাজল নেই, তখন সাহস করে চলে গিয়েছিলাম। জানো, কাজল লাগালে তোমাকে কত সুন্দর লাগে, যেন নীল আকাশে কালো মেঘ। এরপর তারা বাড়ি ফিরে যাবার সময় কুয়োর ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। এগিয়ে গিয়ে দেখে ভেতরে একটা কুকুরছানা পড়ে গেছে। শৈল রবিকে কুকুরছানাটা উঠিয়ে দিতে বলে। রবি একটা দড়ি জোগাড় করে কুকুরছানাটিকে উদ্ধার করে আনে। শৈল কুকুরটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। শৈলর বাবা তার সৎ মাকে নিয়ে এসেছে। শৈলর মায়ের নামে 3 একর জমি আছে। তার বাবার কথা হলো সেই জমি যদি তার নামে লিখে দেওয়া হয় তাহলেই সে শৈলকে নিয়ে যাবে। কিন্তু শৈলর দিদা এতে কিছুতেই রাজি নয়, কারণ শৈল বড় হওয়ার পর এই জমি কাজে লাগবে, তাই অনেক দরকারেও সেই জমিতে হাত দেয় না। কথা শুনে শৈলর সৎ মা আরও রেগে যায়। এ সময় শৈলর বাবার কাশি উঠলে সে জল আনতে বলে। শৈল তাড়াতাড়ি করে তার বাবার জন্য জল নিয়ে গেলে তার সৎ মা সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং তার বাবাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শৈল হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তার বাবা তাকে না নিয়েই চলে গেল। এটা দেখে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে, চোখে জল চলে আসে। সে দেবী মন্দিরে গিয়ে কাঁদছিল। তখন রবি এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে শৈল? শৈল বলে, আমার বাবা আমাকে না নিয়েই চলে গেছে। তখন রবি শৈলকে বোঝায়, তোমার বাবা আর আমার বাবা একই রকম, চলো আমরা দেবী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করি, তাহলেই আমাদের ইচ্ছে পূরণ হবে। তারা যখন প্রদীপ জ্বালাচ্ছিল সেই সময় রবির বাবা তাকে এসে মারতে শুরু করে, কারণ সে রবিকে বিড়ি আনতে পাঠিয়েছিল, আর রবি সেই কাজ না করে এখানে প্রদীপ জ্বালাচ্ছে। রবি আরো মার খাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রবির বাবা শৈলকে আদর করে বলে, আরে তুমি বাড়িতে আসো না কেন? শৈল বলে, গিয়েছিলাম তো, তুমি ছিলে না। সে শৈলকে বলে, কাল সকালে অবশ্যই আসবে। শৈল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রবির বাবার চোখে কামুকতা ছিল, কি জানি কি উদ্দেশ্যে সে শৈলকে রেখেছে। পরের দিন সকালে শৈল জড়সড় হয়ে বসেছিল। তার পিরিয়ড হয়েছে, পেটে ব্যথা হচ্ছে। তার দিদা তাকে বলে, এটা ভগবানের দেওয়া আশীর্বাদ না অভিশাপ জানি না, কিন্তু এই ব্যথা সকল মেয়েদের সহ্য করতে হয়। সে শৈলর বাবা মাকেও এই কথা জানায়, কিন্তু শৈলর ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই। এরপরে দেখা যায় রবিদের বাড়িতে কি করে যেন আগুন লেগে গেছে। গ্রামের লোকেরা বলা বলি করছিল রবির বাবা এবং রবি সেই ঘরের ভেতরেই পুড়ে মরেছে। এটা শুনে শৈল অসহায়ভাবে কেঁদে ওঠে, কারণ তার দিদার পরে আপন বলতে একমাত্র রবিই ছিল। এরপর 10 বছর পরের ঘটনা দেখানো হয়। রাতের অন্ধকারে একটি মানুষ, সে নারী না পুরুষ বোঝা যাচ্ছে না, সে 2 হাতে এবং মাথায় আগুন নিয়ে গ্রামের চারপাশে দৌড়াচ্ছিল। পরের দিন সকালে একটা বুড়ো বিড়ি খেতে খেতে রাস্তায় হাঁটছিল। হঠাৎ সে কিছু একটা দেখে স্ট্যাচু হয়ে যায়। তারপর সেখানে আরেকজন এসে বলে, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে যখন দেখে সেও একই রকম ভাবে স্ট্যাচু হয়ে যায়। এরপর সেখানে একে একে অনেক লোক জমে যায়, আর তারা মূর্তির মতো দাঁড়িয়ে সেই জিনিসটা দেখতে থাকে। সেখান দিয়ে কাশি ও পুলি নামে 2 জন সাইকেলে করে যাচ্ছিল। পুলির চরিত্রটি কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং পুলির একটা কথার জন্যই গল্পের মোড় ঘুরে যায়, তাই এই চরিত্রটা খুব ভালো করে মনে রাখবেন। পুলি অন্ধ। সিনেমায় দেখে যা মনে হচ্ছিল পুলি হলো কাশির চেলা। যাই হোক, তারা দুজনও জিনিসটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এবার দেখানো হয় দেওয়ালের মধ্যে লেখা রয়েছে ড্যানিয়েলের স্ত্রীর সঙ্গে গ্রামের একটি লোকের অবৈধ সম্পর্ক রয়েছে। আর এই সময় ড্যানিয়েলও চলে আসে। কাশি ড্যানিয়েলকে দেওয়ালের লেখাটা পড়ে শোনায়। সে এটা শুনে একটা লাঠি নিয়ে তার বউকে মারার জন্য দৌড়ায়।
পরের সিনে দেখা যায় কলা বাগানের মধ্যে একটা কুয়ো, যে কুয়ো থেকে রবি কুকুরের বাচ্চাটাকে উঠিয়েছিল। সেখানে একটি লোক কুয়োর ওপরে প্রজাপতি দেখে সেদিকে এগিয়ে যায়। সে দেখে সামনে ড্যানিয়েলের বউ এবং তার প্রেমিকের মৃতদেহ পড়ে আছে। গ্রামের সব লোক সেখানে আসে। লেডি পুলিশ ইন্সপেক্টর মায়া তার টিমকে নিয়ে সেখানে আসে এবং লাশের পোস্টমর্টেম করতে চায়, কিন্তু গ্রামের সবাই বলে এই গ্রামে কখনো পোস্টমর্টেম হয় না, আর লাশ নিয়ে গিয়ে তোমরা হয়তো সেখান থেকে কিডনি, হার্ট সেগুলো বের করে নেবে, তাই জমিদার যা বলবে তাই হবে। সেখানে স্থানীয় ফটোগ্রাফার বাসু ছবি তুলতে আসে, কিন্তু তার চোখ মুখে অসম্ভব একটা চিন্তা। এরপর জমিদার প্রকাশকে দেখানো হয়। সে তার বাবার ছবিতে জুতো মেরে বলছিল, আমার জন্য শুধু এই ভাঙা বাংলোটাই রেখে গেছো, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এরপর জমিদার সেখানে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে বলে এই গ্রামে পোস্টমর্টেম করার কোনো নিয়ম নেই, রিপোর্টে লিখে দাও যে ওরা দুজন লোক জানাজানি হওয়ার ভয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে, আর এটাই সত্যি। এরপর মৃতদেহ দুটি সৎকার করা হয়, আর একটি মুখোশধারী লোককে দেখা যায় যে একটি মৃতদেহ পোড়াচ্ছে। কিন্তু এই মুখোশধারী লোকটি কে? এই সিনেমাতে একটু পরপরই এই লোকটাকে দেখা যাবে, তবে সে কে আর কেন এভাবে আছে সেই নিয়ে এখনই সিনেমাতে কিছু বলা হয়নি। এরপরে একটা বিয়ের বাড়ি দেখানো হয়। সেখানে দেওয়ালে লেখাটা নিয়ে আলোচনা চলছিল। একজন বলে লেখাটা নাকি ফটোগ্রাফার বাসু লিখেছে। সেই কথাটা আবার বাসুকে একজন গিয়ে বলে দেয়, আর বাসুর সাথে গুর্জা, অর্থাৎ যে বাসুর নামটা এই কাণ্ডের সাথে জড়িয়েছে, এদের দুজনের মারপিট বেঁধে যায়। এরপর দেখা যায় একে একে সমস্ত লোকের মধ্যে ছোট ছোট কারণে মারপিট বেঁধে যাচ্ছে। এরই মধ্যে একজন বলে জমিদারের গাড়ি আসছে। জমিদারের গাড়ি দেখে সবাই সবকিছু এমনভাবে ঠিক করে নেয় যেন সেখানে কিছুই হয়নি। জমিদারের কাজ থাকায় জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী সেখানে মেয়েটিকে উপহার দিয়ে আশীর্বাদ করে যায়। রাজেশ্বরী দেবী যাবার পর আবার সবাই মারপিট কন্টিনিউ করতে থাকে। শেষে মেয়ের বাবা এসে সবাইকে থামায়, বলে যে আমার বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে আর তোমরা সবাই মিলে এভাবে মারপিট করছো। বাসু সেই লোকটিকে শাসিয়ে বলে যে এরপর থেকে তার নাম যেন সে মুখে না আনে। এরপর গ্রামের মন্দিরের পূজারী একজনকে বলছিল মেলার দিন চলে আসছে, কিন্তু টাকা সেরকম ওঠেনি। সে মেলার জন্য টাকা চাইতে জমিদারের কাছে যায়, কিন্তু জমিদার টাকার কথা শুনে রেগে যায়, বলে যে মন্দিরের রং তো বছর বছর করাও, আমার এই বাড়ি কতদিন আগে রং করা হয়েছিল জানো, আর এখন তুমি না গেলে বন্দুকের লাস্ট গুলিটা তোমার বুকে জ্বালানো হবে। পুরোহিত বাড়ি থেকে বের হওয়ার জন্য পা বাড়ালে জমিদারের স্ত্রী তাকে ডেকে টাকা দেয়। পুরোহিত তাকে সাক্ষাৎ দেবীর রূপ বলে। জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবীকে পুরো গ্রামের লোকেরা দেবীর মতো শ্রদ্ধা করত। পরের দৃশ্যে দেখা যায় লেডি পুলিশ ইন্সপেক্টর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে সে কলা বাগানের মধ্যে অদ্ভুত একটা ছায়া দেখে গাড়ি দাঁড় করায়, কিন্তু সেখানে নেমে আর কিছুই দেখতে পায় না। আরেকটি পুলিশ বলে কলাপাতা হাওয়ায় দুললে এরকম অদ্ভুত আকৃতির সৃষ্টি হয়। সে জানতে চায় মেলা কবে। তার সহকর্মী তাকে বলে মেলা মঙ্গলবার থেকে শুরু হবে। মঙ্গলবারে মেলা শুরু হয়ে যায়। সেখানে গ্রামের সব লোক এসেছে, জমিদারের বউ রাজেশ্বরী দেবীও এসেছে। আর সেদিন রাতের বেলায় সেই মানুষটি মাথায় এবং 2 হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছে। সেই মুখোশ পরা লোকটিকেও আবার দেখা যায়। পরের দিন আবার দেওয়ালে কিছু লেখা ছিল। আগেরবারও মঙ্গলবার রাতেই লেখা হয়েছিল, আর এবারও মঙ্গলবার রাতেই লেখা হলো। একজন স্ত্রী ও পুরুষের নাম লেখা আছে যাদের অবৈধ সম্পর্ক আছে। এই ঘটনাটিতে পুরো গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় একটি লোক কলার গাদি কাঁধে নিয়ে যাচ্ছিল, আর সে দেখে সামনের গাছে সেই স্ত্রী এবং পুরুষ ফাঁসিতে ঝুলছে যাদের নাম দেওয়ালে লেখা ছিল। পুলিশ এই কেসটির ইনভেস্টিগেশন করতে আসে। এবার আর জমিদার প্রকাশ পোস্টমর্টেমে বাধা দিতে পারে না। লেডি পুলিশ ইন্সপেক্টর তার সহকর্মীকে বলে গ্রামের প্রত্যেকটা মানুষের আসল মুখ মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে। আমি নিশ্চিত যে এই গ্রামের মধ্যে থেকেই কেউ একজন খুন করছে। এদিকে গ্রামের লোকেরাও নিজেদের মধ্যে মিটিং করে। তারা এই ব্যাপারটিতে চিন্তায় পড়ে গেছে। পুরোহিত বলে জমিদারের দাদুর সময়ও এভাবে লোক মারা যাচ্ছিল, তারপর যজ্ঞ করে পুজো করার পর সব ঠিক হয়ে যায়। গ্রামের দুটি লোক এই নিয়ে মজা করলেও পরে দেবী মূর্তির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। গ্রামের আরেকটি লোক গুর্জা বলে সেই মেয়েটি পুলিশ হয়ে আসার পর থেকেই এই খুনগুলি শুরু হয়েছে। সেই পুলিশ অফিসারই এই লোকগুলোকে মারছে না তো? পরের মঙ্গলবার তারা পুলি নামে সেই অন্ধ লোকটিকে সারা গায়ের মানুষকে বলে দিতে বলে যে আজকে রাতে যেন কেউ বাড়ি থেকে বের না হয়, আর গ্রামের কিছু লোক রাতের বেলায় পুরো গ্রামে টহলদারি দেবে। আজকে তারা কোমরে দড়ি বেঁধে নেমেছে যে কে এগুলো লেখে তাকে ধরবেই। এই রাতেও সেই মানুষটিকে দেখা যায় যে মাথায় এবং 2 হাতে আগুন নিয়ে সারা গ্রামে দৌড়াতো। গ্রামের লোকেরা আপাদমস্তক চাদর মোড়া একটি লোককে দেখতে পায় যে দেওয়ালে কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের লোকেরা তাড়া করাতে সে দৌড়ে পালায়। সেই লোক ভয় পেয়ে ব্রিজের থেকে নদীতে ঝাঁপ দেয়। সাঁতার কেটে সেখান থেকে পালাতে যায়, কিন্তু গ্রামের লোকেরা তাকে নদীর তীরের থেকে ধরে ফেলে। তারা দেখে সে গ্রামেরই একটা ছেলে।
এদিকে সেদিন রাতের বেলায় ডাক্তার বাসে করে গ্রামে ফেরে। বাড়ি যাবার সময় সে সেই কুয়োর পাশের থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পারে। সে এগিয়ে গিয়ে দেখে একটি মেয়ে কুয়োর ওপরে বসে কাঁদছে। ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই মেয়েটি তার দিকে তাকায় আর পর মুহূর্তেই কুয়োতে ঝাঁপ দেয়। ডাক্তার দেখে সেটি তাদের গ্রামেরই মেয়ে শৈলজা। সিনেমার প্রথমে শৈলজা নামে যে মেয়েটিকে দেখানো হয়েছিল এটি সেই মেয়ে। তাহলে কি শৈলজা মারা গেছে এবং তার অতৃপ্ত আত্মাই এই সমস্ত কিছু কাজ করছে? বাকি গল্পটা ধৈর্য ধরে শুনুন, টুইস্ট এখনো অনেক বাকি। এরপর কিছুদিন আগের গল্প দেখানো হয়। শৈলজার বাবা তাকে নিয়ে যায়নি। সে তার দিদার কাছেই বড় হয় আর এখন সে কলেজে পড়ে। শৈল দেখতে অনেক সুন্দরী ছিল, তাই পুরো গ্রামের ছেলে বুড়ো সবাই তাকে পছন্দ করত। কিন্তু শৈলজা তাদের কলেজের টিচার মাদানকে ভালোবাসত। সেই টিচারও শৈলজাকে পছন্দ করত আর তার মনের কথা শৈলকে বলার চেষ্টাও করেছে, কিন্তু শৈল বারবারই তার কথায় লজ্জা পেয়ে চলে যায়। মাদান গ্রামেরই একটি বাড়িতে ভাড়া থাকত। একদিন শৈল বৃষ্টিতে ভিজে তার জন্য পায়েস নিয়ে আসে। মাদান সেই পায়েস খেয়ে খুব প্রশংসা করে। বাইরে জোরে বৃষ্টি পড়ছিল, তাই মাদান শৈলকে বলে বৃষ্টি না থামা পর্যন্ত তার বাড়িতে ওয়েট করতে, আর একটা উত্তেজনামূলক গল্প তাকে পড়ে শোনায়। সেই গল্প শুনে শৈলর শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, যদিও সে সেটা লুকিয়ে যাবার চেষ্টা করে। মাদান তার কাছে এসে শৈলর ঘাড়ে কিস করতে শুরু করলে সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে তো মাদানকে ভালোবাসে, তাই সে আবার মাদানের কাছে ফিরে আসে আর তার সঙ্গে মিলিত হয়। শুরু হয় মাদান এবং শৈলর প্রেম পর্ব। এই প্রেম পর্বে তারা অনেকবার মিলিত হয়। একদিন শৈল কলেজে গিয়ে দেখে মাদান আসেনি, আর তার বাড়িতে গিয়ে দেখে সেখানেও তালা ঝুলছে। কদিন পরে মাদান তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে কলেজে আসে। এটা দেখে শৈলর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে মাদানকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে এমন করলে? মাদান বলে, তুমি এমন একটা বই যাকে শুধুমাত্র একবার পড়া যায়, বারবার পড়তে ইচ্ছে করে না, আর আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। এটা শুনে শৈলর মন ভেঙে যায় আর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসে দেখে তার দিদা মারা গেছে। শৈল হঠাৎ করে অনেক একা হয়ে যায়। একদিকে মাদান তার সঙ্গে প্রতারণা করেছে, অপরদিকে তার দিদাও তাকে ছেড়ে চলে গেছে। একদিন শৈলর বাবা এবং সৎ মা শৈলর কাছে আসে। গ্রামের লোকেরা তাদেরকে বলে শৈলকে সাথে নিয়ে যেতে, কিন্তু তাদের সেই এক কথা, সেই জমি দিলে তবেই তারা শৈলকে সাথে নিয়ে যাবে। শৈল ঘরে বসে এসব শুনছিল। সে রাগে দুঃখে জমির কাগজ এনে তার বাবার মুখে ছুঁড়ে মারে আর বলে যে তুমি বাবা নামের কলঙ্ক। তার বাবা তাকে না নিয়েই চলে যায়। কিন্তু এসবের মধ্যেও শৈলর সৎ মা চুপিসারে সেই জমির কাগজগুলো নিয়ে নেয়। একাকিত্ব শৈলকে গ্রাস করে। সে কখনো কাঁদে বা কখনো হাসে, কখনো বা দেখতে পায় মাদান তার সামনে দাঁড়িয়ে আছে। সে এসে তাকে আলিঙ্গন করছে। একদিন শৈল গ্রামের একটি শুনশান মাঠে বসেছিল। সে সময় একটি ছেলে আসে যে শৈলকে অনেকদিন থেকে পছন্দ করত। শৈল সেদিকে তাকিয়ে সেই ছেলেটির মধ্যে মাদানকে দেখতে পায় আর তার সঙ্গে মিলিত হয়। একটু পরে সে বুঝতে পারে যে এটি মাদান নয়, অন্য কেউ। কিন্তু তার উত্তেজনা তো বেড়ে গেছে যে সেই ছেলেটিকে সে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারে না। সে একের পর এক অনেক ছেলের সাথে মিলিত হতে থাকে। পেটের দায়ে লেখাপড়া ছেড়ে একটি ফ্যাক্টরির কাজে ঢোকে। সেখানে সেই ফ্যাক্টরির মালিকের সঙ্গেও মিলিত হয়। সে যখন রাস্তা দিয়ে যেত গ্রামের ছেলে বুড়ো সবাই তার দিকে বাজে নজরে তাকাতো। আসলে সে যে অনেক ছেলের সাথে মিলিত হচ্ছে এই খবরটা গুজবের মতো সারা গ্রামে রটে গেছে। রবি আর শৈল যেই কুকুরছানাটিকে কুয়োর থেকে পেয়েছিল সেটি এখন বড় হয়ে গেছে আর শৈলর সাথেই থাকে। সে তাকে খাবার দিয়ে ফ্যাক্টরির কাজের জন্য বেরিয়ে যায়। বিকেলে বাসে করে যখন বাড়ি ফিরছিল তখন একটি লোকের সঙ্গে তার বডি টাচ হওয়ার জন্য তার উত্তেজনা বেড়ে যেতে থাকে। সে হাতে একটা রাবার ব্যান্ড বেঁধে থাকতো। যখন তার উত্তেজনা বেড়ে যেত সে নিজেকে আঘাত করে সেই উত্তেজনা কমানোর চেষ্টা করত। ক্রমাগত সেই রাবার ব্যান্ড দিয়ে আঘাত করতে করতে তার হাতের সেই জায়গাটিতে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। পরের দিন শৈলর ফ্যাক্টরির মালিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে আসে এবং তাদের সঙ্গে মিলিত হতে বলে। শৈল এটাতে না করে দেয় এবং তাদের থাপ্পড় মারে। এই রাগে ফ্যাক্টরির মালিক শৈলকে 10,000 টাকা চুরির দায়ে কাজের থেকে বের করে দেয়। শৈল এই অপমান সহ্য করতে পারে না। ব্রিজের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায়, কিন্তু তার জন্য সাহস জোগাতে পারে না। এক রাতে শৈল তার পাশের বাড়ির ছেলেটিকে ডেকে পাঠায়। সেই ছেলেটি ভাবে শৈল হয়তো তাকে মিলিত হওয়ার জন্য ডেকেছে, কিন্তু শৈল তাকে চাবুক দিয়ে তার পিঠে আঘাত করতে বলে। এভাবে শৈল তার উত্তেজনা কমাতে চাইছিল। শৈলকে অনেকক্ষণ আঘাত করার পরে ছেলেটা আবার তার শরীরে স্পর্শ করে, যাতে শৈলর শরীরের উত্তেজনা আবার বেড়ে যায় আর তারা মিলিত হতে পারে। কিন্তু শৈল রাগে চিৎকার করে ওকে চলে যেতে বলে। এভাবেই তার দিন কাটছিল। এখন তো তার কোনো কাজও নেই। সারা গ্রামে বদনাম ছড়িয়ে গেছে। গ্রামের পুরুষ মানুষেরা অকারণেই শৈলর শরীর স্পর্শ করে তার উত্তেজনা বাড়িয়ে দেবার চেষ্টা করে। অনেক লোকের সঙ্গে সে মিলিত হচ্ছে। সে চাইলেও তার উত্তেজনা কমাতে পারে না।
এটা কি শৈলর কোনো অসুস্থতা? কি হয়েছে তার? এর পরের গল্পে এগুলো জানা যাবে। একদিন শৈল রাতের বেলায় কোথা থেকে যেন বাড়ি ফিরছিল। সেখানে কিছু লোক তাকে তাড়া করায় সে একটি জায়গায় লুকিয়ে পড়ে। সেদিন শৈলর কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনাটি তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আর আপনারাও এই ঘটনাটিকে ভালোভাবে মনে রাখবেন, কারণ সিনেমার শেষে এটি বিস্তারিত বলা হবে। গ্রামের লোকেরা একদিন জমিদারের কাছে শৈলর ব্যাপারে কথা বলে। তারা বলে যে এরকম একটা মেয়ের গ্রামে থাকার কোনো অধিকার নেই, আপনি কিছু একটা করুন। জমিদার শৈলকে ডেকে পাঠায়। গ্রামের কিছু লোক তাকে ডাকতে গেলে তারা দেখে সে একটি সুন্দর শাড়ি পরে তৈরি হয়েছে। হঠাৎ করে শৈল এত সেজেছে কেন সেটা বোঝা গেল না। জমিদার শৈলকে বলে, তোমার এই গ্রামে থাকার কোনো অধিকার নেই, কারণ একটি গ্রামে যে শুধুমাত্র কিছু লোক বসবাস করে তা না, সেখানকার কিছু রীতিনীতি আছে, তুমি সেগুলো লঙ্ঘন করেছ। গ্রামের লোকেরা ইট পাথর দিয়ে ঢিল মারতে মারতে তাকে গ্রাম থেকে বের করে দেয়। সে সময় ফটোগ্রাফার বাসু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং শৈলর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। বাসুর নজরে সবসময় কি যেন রহস্য লুকিয়ে থাকে, সেটাও আস্তে আস্তে প্রকাশ পাবে। বাসু কিন্তু এই সিনেমায় সাধারণ কোনো চরিত্র প্লে করেনি, সেটা গল্প শুনতে শুনতে বুঝতে পারবেন। কিছুটা সময় পরে শৈলজার মৃতদেহ সেই কুয়োর ভেতর থেকে পাওয়া যায়। তবে কি অপমানে শৈল আত্মহত্যা করলো, নাকি এটা পরিকল্পিত খুন? ডাক্তার পুলিশকে এতক্ষণ শৈলজার গল্প বলছিল। এবার সিন আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় যে লোকটি ওয়ালে লিখতে গিয়ে ধরা পড়েছিল সে পুলিশকে বলছে, আমি গুর্জার বোনকে ভালোবাসি, তাই আমাদের দুজনের নাম ওয়ালে লিখছিলাম। গুর্জা এটা দেখলে যে করে হোক আমাদের বিয়ে দিয়ে দেবে। এরপর পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট দেখে বুঝতে পারে যে এই লোকটি খুন করেনি। এরপর আবার এক মঙ্গলবার আসে। সেদিন গ্রামের লোকেরা ঠিক করে গ্রামের মধ্যে এবং গ্রামের চারপাশে সব জায়গায় পাহারা দেবে। সেদিন রাতেও সেই মানুষটিকে দেখা যায় যে মাথায় এবং 2 হাতে আগুন নিয়ে গ্রামের চারপাশে দৌড়াতো। সে সেই গ্রামেরই একটি নারী। সে পুরো গ্রামের চারপাশে প্রদক্ষিণ করে সেই জ্বলন্ত আগুন পুকুরে ফেলে দিত। সেই নারীর পাশে মন্দিরের পুরোহিতকেও দেখা যায়। পুরোহিত তাকে বলে এটি তাদের গ্রামের একটি পুরনো পরম্পরা। সেই লেডি পুলিশ ইন্সপেক্টরও মঙ্গলবার রাতে গ্রামে আসে। গ্রামের একটি লোক মুখোশ পরা কাউকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সে দেবী মহালক্ষ্মীর মুখোশ পরেছিল। এই মুখোশ পরা লোকটি কে সেটা একটু পরেই জানা যাবে। এদিকে সেই লোকটি গ্রামের সবাইকে বলে, দেবী মহালক্ষ্মী সবাইকে মারছে, আমরা কেউ বাঁচব না। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর গ্রামের বাইরের দিক থেকে একটা আওয়াজ আসে যে আবার দেওয়ালে কেউ লিখেছে। সবাই সেদিকে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে কিছু লেখা নেই। গুর্জা বলে যে কেউ উদ্দেশ্যমূলকভাবে আমাদের গ্রামের বাইরে নিয়ে এসেছে, তার মানে গ্রামে কিছু হতে চলেছে। লেডি পুলিশ ইন্সপেক্টর দেখে যে গ্রামের ডাক্তার ওয়ালে কিছু লেখার চেষ্টা করছে। আসলে পোস্টমর্টম রিপোর্টে নেশার ওষুধ ধরা পড়েছে। সেই কারণে পুলিশ সন্দেহ করছিল যে এইসব খুনের সঙ্গে ডাক্তার হয়তো জড়িত। আর এখানে সে ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে। ডাক্তার একটা অজ্ঞান করার ইঞ্জেকশন পুলিশের গায়ে ফুটিয়ে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর ফটোগ্রাফার বাসুকে দেখা যায়। সে রাতের অন্ধকারে কোথায় যেন যাচ্ছিল। এর পরের দৃশ্যে দেখা যায় ডাক্তার পুলিশ ইন্সপেক্টরের হাত বেঁধে একটি ঘরে আটকে রেখেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? ডাক্তার তাকে বলে, শৈলর জন্য। সারা গ্রামের মানুষ জানতো শৈল হলো ডাক্তারের রাখেল। সেই পুলিশ ইন্সপেক্টরও এই কথাটি শুনেছিল। সে ডাক্তারকে বলে, তোমার ওই রাখেল শৈলর জন্য? এই সিনের মাধ্যমে আমরা এও বুঝতে পারি যে আগের 4টি খুন ডাক্তারই করেছে, আর সারা গ্রামে রটিয়েছে শৈলর অতৃপ্ত আত্মাই খুনগুলি করেছে। এবার ডাক্তার ইন্সপেক্টরকে শৈলর কাহিনী বলতে শুরু করে। ডাক্তার একদিন রাতের বেলায় আহত অবস্থায় রাস্তায় শৈলকে পায়। সে শৈলকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। তাকে দেখে ডাক্তার বুঝতে পারে তার বড় কোনো সমস্যা হয়েছে, তাই মেডিকেল টেস্ট করায়। আর মেডিকেল টেস্টে যেটা ধরা পড়ে সেটা ডাক্তার কল্পনাও করতে পারেনি। সাইকিয়াট্রিস্ট বলে শৈলর হাইপার সেক্সুয়ালিটি ডিসঅর্ডার রয়েছে। একটি সাধারণ মেয়ের যতটা উত্তেজক হরমোন রিলিজ হয় তার থেকে 10 গুণ বেশি হরমোন শৈলর রিলিজ হচ্ছে। এরা সাধারণত একা থাকতে চায়, নিজের শরীরের উত্তেজনা কমানোর জন্য শরীরে আঘাত করে। যখন তাদের হরমোন রিলিজ হয় তখন তারা চারপাশের পরিস্থিতি কি আছে সেটা ভুলে গিয়ে শুধুমাত্র তাদের শারীরিক চাহিদা পূরণ করে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবার জন্য আত্মহত্যা করতে চায়। এর কোনো ওষুধ নেই। তার মানসিক অবস্থা কেমন আছে তার উপরই নির্ভর করে সে কতটা ঠিক হয়ে উঠবে। অনেক সময় অ্যাবিউজ বা একাকিত্ব এর কারণ হয়, তবে ভালোবাসা ও সাপোর্ট পেলে এরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ডাক্তারের মেয়ে কিছুদিন আগে মারা গিয়েছিল, তাই সে শৈলর মধ্যে নিজের মেয়েকে দেখতে পায়। কিন্তু ডাক্তার অনেক যত্ন করলেও শৈলর কিসের যেন অভাব ছিল। সে সারাক্ষণ মন খারাপ করে থাকতো যে সে মরে গেলেও কাঁদার জন্য কেউ নেই। ডাক্তার একদিন এমন কাউকে খুঁজে পায় যে শৈলকে অনেক ভালোবাসে। সিন আবার প্রেজেন্টে আসে। মুখোশ পরা সেই লোকটি বাসু ফটোগ্রাফারের বুকে ত্রিশূল বসিয়ে দিয়েছে। বাসু মারা যাবার আগে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? এদিকে পুলিশও ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে কোন লোকটি শৈলকে ভালোবাসে। তবে দুটো কি একই লোক? এবার লোকটি তার মুখোশ খুলে। ডাক্তার সেদিন সেই লোকটিকে শৈলর কাছে নিয়ে আসে। লোকটি শৈলকে একটা কাজল দিয়ে বলে, তুমি যখন চোখে কাজল লাগাও তখন নীল আকাশে কালো বাদলের মতো দেখতে লাগে।
শৈলর আর বুঝতে বাকি থাকে না এ তার ছোটবেলার বন্ধু রবি। শৈল যখন ছোট ছিল তখন রবির বাবা তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল, কিন্তু রবি ঠিক সময় এসে গিয়েছিল বলে শৈলর সাথে খারাপ কিছু হয়নি। সেই রাগে সেদিন রাতেই রবি তার বাবার মাথায় আঘাত করে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। রবির গালের একটি অংশ পুড়েও যায়। তারপর থেকেই সে দেবী মায়ের মুখোশ পরে শৈলর আশেপাশেই থাকত, কিন্তু তার বাবা শৈলর সঙ্গে যা করেছে সেই লজ্জায় সে কখনো তার সামনে আসতে পারেনি। রবি তাকে বিয়ে করতে চায়। শৈল বলে, আমি নোংরা হয়ে গেছি, আমি কারোর ভালোবাসার যোগ্য নই। কিন্তু রবি তাকে বলে, আমার চোখে তুমি অনেক পবিত্র। ডাক্তার তাদের দুজনকে বিয়ে করে দূরে কোথাও চলে যেতে বলে। পরের দিন ডাক্তার এবং রবি যখন তাদের বিয়ের ব্যবস্থা করতে বাইরে যায়, সেই সময় জমিদারের আদেশে গ্রামের লোকেরা শৈলকে টানতে টানতে নিয়ে যায়। ডাক্তার এবং রবি এসে দেখে শৈল মারা গেছে। এত পর্যন্ত গল্প শোনার পর ইন্সপেক্টর বলে, শৈল আত্মহত্যা করেছে, এতে গ্রামের লোকের কি দোষ? ওদের কেন শাস্তি দিচ্ছ? ডাক্তার বলে, শৈল আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছে। 6 জন লোক মিলে শৈলকে মেরেছে, তাদের মধ্যে 4 জনকে তারা মেরে ফেলেছে। আজকেও একজনকে মারা হয়েছে, আর 6 নম্বর জন একটু পরেই মারা যাবে। পুলিশ বলে, কে ও? ওর নাম বলো আমাকে। ডাক্তার বলে, পুরো গ্রামের লোকেরা যাকে দেবী ভাবে, জমিদারের বউ রাজেশ্বরী দেবী। জমিদারের বউ আর ফটোগ্রাফার বাসুর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, সেটি শৈল ভুলবশত দেখে ফেলে। এর আগে একটা সিন আপনাদের মনে রাখতে বলেছিলাম, আর সেটি লাস্টে এক্সপ্লেইন করব বলেছিলাম। সেটিই হলো এই সিন। যাই হোক, জমিদারের বউ তার লোকেদের বলে শৈলকে মেরে ফেলতে হবে। তারা সবাই মিলে প্ল্যান করে জমিদারকে নালিশ করে শৈলকে গ্রাম থেকে বের করায়, আর সেদিনই তাকে মেরে কুয়োয় ফেলে দেয়। সবাই ভাবে শৈল আত্মহত্যা করেছে। এদিকে রবি বাসুকে মেরে ফেলেছে, কিন্তু বাসুও নিজেকে বাঁচাতে গিয়ে রবির পেটে ছুরি বসিয়ে দিয়েছিল। রবি আহত অবস্থায় শৈলর সঙ্গে কাটানো ছেলেবেলার মুহূর্তগুলো ভাবতে থাকে, আর সেও কুয়োয় ঝাঁপ দেয়, কারণ শৈলর সব অপরাধী শাস্তি পেয়ে গেছে। আর জমিদারের বউ, সে কিভাবে মারা গেল? সেই রাতে জমিদারের বউ তাকে জিজ্ঞাসা করছিল দেওয়ালে আর কারো নাম লেখা পাওয়া গেছে কিনা, কারণ তার মনে তো ভয় যে এরপরে তার নাম্বার আসবে। জমিদার তার এই প্রশ্নের উত্তর না দিয়ে তার গলা চেপে ধরে। তার স্ত্রীও বালিশের নিচের থেকে একটি ছুরি উঠিয়ে তার স্বামীর পেটে ঢুকিয়ে দেয়। সেই রাতে পেট্রোল দিয়ে সে তার বউকে জ্বালিয়ে দেয়। পরের দিন গ্রামের সবাইকে বলে, গ্রামের এরকম অবস্থা দেখে রাজেশ্বরী সহ্য করতে পারেনি আর নিজেকে মেরে ফেলেছে। সবাই জমিদারের স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে। পুলিশ ডাক্তারের কাছ থেকে সত্যি কথা শোনার পরে এই কেস নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন করে না। ডাক্তার জমিদারের কাটা ঘায়ে ড্রেসিং করে দিচ্ছিল। সে জমিদারকে জিজ্ঞাসা করে, তোমার বউকে সবার সামনে দেবী বানালে কেন? কেন সত্যি কথা সবাইকে বললে না? জমিদার বলে, মানুষের বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে তার মধ্যে থেকে ভক্তি, শ্রদ্ধা, সততা সব উঠে যায়, থাকে শুধু মূর্খতা। তাই আমি সেই বিশ্বাস ভেঙে দিইনি, আর আমার বউয়ের সাথে সাথে তার জঘন্য সত্যিগুলোকেও জ্বালিয়ে দিয়েছি। জমিদার ডাক্তারকে জিজ্ঞাসা করে, তোমার প্রশ্নের উত্তর তো আমি দিলাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। শৈল যেদিন মারা গিয়েছিল তুমি তো এই গ্রামেই ছিলে না, তাহলে কি করে জানলে শৈলকে কে মেরেছে? এই কথার উত্তরে ডাক্তার খুব হাসে, তারপর সেদিনের গল্প বলতে থাকে। আমরা দেখতে পারি পিলু নামে সেই অন্ধ লোকটিকে। সে আসলে অন্ধ নয়, অন্ধের অভিনয় করে। তাহলে অনেক লোক তাকে দয়া করে খাবার জিনিস দেয়, এমনকি মদও দিয়ে দেয়। সে সেদিন একটা মদের বোতল পেয়ে কলা বাগানে মদ খেতে গিয়েছিল। তখনই জমিদারের বউ, ফটোগ্রাফার বাসু এবং আরো 4 জন মিলে শৈলকে মেরে ফেলে। শৈল তাদের কাছে অনুরোধ করছিল তারা যেন তাকে না মারে, সে রাজেশ্বরী সত্যি কাউকে বলবে না, কিন্তু কেউ তার কথা শোনে না। পিলুর মুখ থেকে এসব কথা শুনে ডাক্তার ও রবি শৈলর হত্যাকারীদের মারার জন্য এসব প্ল্যান করে। কি মাথা ঘুরে গেল তো সিনেমার গল্প শুনে? টুইস্টের ওপর টুইস্ট। আর এখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো ভিডিওগ্রাফি, অসাধারণ। এই সিনেমা একবার অন্তত দেখে নিন, আপনার দেখা একটি সেরা মুভি হয়ে থাকবে। আর আজকের এক্সপ্লেনেশনটা ভালো লাগলে, আমি জানি অবশ্যই ভালো লেগেছে, তবে আর দেরি কিসের, সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।